তীব্র গরমে চারপাশে ক্লান্তির ছাপ, তারপর হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তি এনে দিল। বৃষ্টির স্নাত সকালে শিউলির ঘ্রাণেই শুরু হোক আপনার সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 10 আশ্বিন 1431 বঙ্গাব্দ এবং 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি শারিকা তাবাসসুম। দর্শক, ইট পাথরের শহরে পানকুড়ি পাখির অভয়ারণ্য শুনতে কি চমৎকার লাগছে। বাগেরহাটে গড়ে তোলা হয়েছে এই অভয়ারণ্য। চলুন দেখে আসি, সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে। সেখানকার পরিবেশটা আমরা একটু দেখে আসি। আরিফুল ইসলাম, শুভ সকাল। এই যে পানকুড়ি, এটা তো সাধারণত শহর অঞ্চলে দেখা যায় না, কিভাবে গড়ে উঠলো আসলে এবং এলাকাবাসী এটাকে কিভাবে দেখছে? এখন দাঁড়িয়ে আছি যে প্রাচীন যে জেলা বাগেরহাট, আমার সামনে রয়েছে ভৈরব নদী। এই ভৈরব নদীর তীর ঘেঁষে কিন্তু বাগেরহাট গড়ে উঠেছে। তো আমি যদি বলি আপনাদের যে এই বাগেরহাট শহরে দালানকোটা শহরে কেন এই পানকুড়ি পাখির বসবাস। তো আপনারা অবশ্যই জানেন যে পানকুড়ি সাধারণত যেখানে গাছগাছালি, যেখানে নদী এবং জলাশয়, সেখানে কিন্তু তারা বসবাস করে। তো আপনি জানেন যে নদী বিধৌত এই বাগেরহাট জেলা, এখানে কিন্তু নদী জলাশয়ের কিন্তু অভাব নাই। তো সেখানে বাগেরহাটের যে বিভিন্ন মৎস্যকুটির এবং জলাশয় রয়েছে, সেখানে কিন্তু অনেক চিংড়ি, গলদা, বাগদা মৎস্য উৎপাদন হয়ে থাকে। এই মাছ খুব কাছ থেকে আহরণ করে এখান থেকে ধরে কিন্তু এই গাছের যে পাখি বসবাস করে তাদের কিন্তু এখানে খাওয়ায়, যার কারণে কিন্তু এদের সুবিধা হয় এখানে বসবাস করতে। এবং এখন এটা একটা অভয় অরণ্য হিসেবে গড়ে উঠেছে। সেক্ষেত্রে এই এখানে যে পানকুড়ি পাখি, এটা কিন্তু খুব অল্প দিন নয়, এখানে কিন্তু প্রায় দুই যুগ বলি, দুই যুগ ধরে কিন্তু পানকুড়ি পাখি বসবাস করছে। এর আগে কিন্তু এখানে সাদা বক কিন্তু এখানে বসবাস করতো, কিন্তু এই পানকুড়ি তাণ্ডবে তাদের আধিপত্য বিস্তারের জন্য কিন্তু এখন বক চলেছে। এই পানকুড়ি পাখি এখানে আশ্রয় নিচ্ছে, তাদের একটা অভয় অরণ্য হিসাবে অভয় অরণ্য হিসাবে এখানে গড়ে উঠেছে। তো সেক্ষেত্রে এখানে যে বাগেরহাটের যে মানুষ, তারা শহরে বসবাস করে কিন্তু এই কালো কুচকুচে গলা উঁচু করে তাকিয়ে থাকা এই যে পানকুড়ি পাখির দৃশ্য, তারা কিন্তু সবসময় অবলোকন এবং উপভোগ করে থাকে। তো এখানে যারা আছে, বিশেষ করে এখানে বাগেরহাটের মানুষ, জেলা প্রশাসন এবং সরকারি অফিস আদালতের যেসব গাছ আছে, যেসব গাছ, সেখানে কিন্তু তারা বসবাস করে বাগেরহাটের মানুষকে কিন্তু তারা প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে। এই ছিল সর্বশেষ। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঘুরে এলাম বাগেরহাট শহর থেকে। শহরের পরিবেশে যেন একটু হলেও গ্রামীণ ছাপ। পানকুড়ি পাখির ভিড় এবং গড়ে উঠেছে এক অভয়ারণ্য, যেটি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ভিড় করছেন। আমরাও ঘুরে এলাম। দর্শক, এই মুহূর্তে আমরা একটু আবহাওয়া বার্তা নিয়ে জানবো আজকে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা এক নজরে দেখে নেব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.2 ও সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 33 ও সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 33.5 ও সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 34.5 ও সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 33.5 ও সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 24.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 36 ডিগ্রি সেলসিয়াস। দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জেনে নিলাম। এবার সকাল সকাল সুন্দর একটা দিন শুরুর জন্য সারাদিনের পরিকল্পনাটা কিন্তু করিয়ে ফেলতে পারেন। দর্শক, এবারে আমরা চলে যাব আমাদের আরও একটি নিয়মিত আয়োজন পত্রিকায়। আমরা কয়েকটি পত্রিকা থেকে আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেব। শুরু করা যাক সমকাল দিয়ে। ডক্টর ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক, যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস। অর্থনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের পথে উত্তরণ, সংস্কার পদক্ষেপ সহ নানা বিষয়ে আলোচনা। পুলিশ বাহিনী সংস্কারের 3 বিষয়ে প্রাধান্য। আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও অতিরিক্ত বল প্রয়োগ করে সবার চক্ষুশূল হয়ে ওঠে পুলিশ। সর্বত্র সমালোচনার মুখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী। সরকার পতনের পর জনরোষ এতটাই ভয়ঙ্কর হয়, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার থানা ফাঁড়ি সহ পুলিশের 224টি স্থাপনা জ্বালিয়ে দেওয়া হয়। অভ্যন্তরীণ আর্ট কমিটি শুরু করেছে সংস্কার কাজ। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কাজ শুরু অক্টোবরে। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিলেন মালিকরা। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা প্রথম আলোতে চলে যাব। রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। রাজনৈতিক কারণে ব্যাংক খাত রুগ্ন হয়ে পড়েছে। সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতেও সংস্কার আনতে হবে। প্রথম আলোর গোলটেবিল বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। আমরা সমকালে এই শিরোনামটি দেখছিলাম। 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথম আলোর পরে আমরা চোখ বুলাবো কালের কণ্ঠে। গোয়েন্দা নজরের নতুন ডিসিরা। 3 কোটি টাকার চেক তদন্ত করবে সরকার। 3 দিনের আগেই তদন্ত প্রতিবেদন। জনপ্রশাসন সচিব। আরও জটিল হচ্ছে ডিসি নিয়োগ বিতর্ক। এই নিয়োগের সঙ্গে আর্থিক লেনদেনের প্রশ্ন এখন সামনে এসেছে। দর্শক, আমরা পত্রিকা পড়ছিলাম, এর মাঝে আমরা একটু ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। ডেঙ্গুর প্রকোপ তো সারা দেশে বেরিয়ে চলেছে। আমরা একটু সেই খবর নিয়ে আসবো। আমরা চলে যাব যশোরে। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান, আমরা যেমনটি বলছিলাম, ডেঙ্গুর প্রকোপ তো সারা দেশে বেরিয়ে চলেছে। যশোরে আসলে কি অবস্থা? আপনি একটি হাসপাতালে দাঁড়িয়ে আছেন, সেখানকার কি অবস্থা আসলে? সারিকা, আসলে ডেঙ্গু পরিস্থিতি চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকে যশোরে আক্রান্ত হওয়া শুরু হয়েছে এবং ক্রমান্বয়ে প্রায় প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং গত 24 ঘন্টাতেও 11 জন রোগী যশোর জেলায় শনাক্ত হয়েছে স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী। এবং এই হিসাব অনুযায়ী যদি বলা হয় তাহলে এবছর আক্রান্তের সংখ্যা 384 জন। যদিও এই দ্বিতীয় ঢেউয়ের কালে যশোরে মৃত্যুর সংখ্যা নেই, একটি ভালো দিক। এবং আরেকটি যে বিষয়, যে আক্রান্ত এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে যশোরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে 82 জন, যার হিসাব অনুযায়ী 22 জন ভর্তি আছে আমি যে হসপিটালটি দাঁড়িয়ে আছি অর্থাৎ যশোর জেনারেল হাসপাতালে। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাগজ কলমে ভর্তি হলেও হাসপাতাল ছেড়েছেন অনেকেই। হাসপাতালে স্বল্প সংখ্যক রোগী আছেন। এর কারণ হিসাবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে এবার যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও সেটা মাত্রাতিরিক্ত পর্যায়ে না হয়। বেশিরভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং সামান্য সুস্থ হলেই বাড়িতে চলে যাচ্ছেন। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে এবার যেন তারা অবহেলা না করে, প্রকোপ বৃদ্ধির আগে অর্থাৎ আশঙ্কাজনক যাওয়ার আগেই যদি তারা সাবধান হয় তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এবং পর্যাপ্ত কিট সরবরাহ রয়েছে সরকারের পক্ষ থেকে। সেই কারণে ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে কেউ যেন অবহেলা না করে নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্র গিয়ে পরীক্ষা করান এবং এলাকায় যে বাড়ির আশেপাশে যে ঝোপ জঙ্গল সেটা পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন, বারবার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। সারিকা।
আরিফুল ইসলাম আপনাকে, তৌহিদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। আমরা জানছিলাম প্রতিদিনই নতুন নতুন শনাক্তের সংখ্যা বাড়ছে। এই সময়টাতে আপনারা একটু সাবধানে থাকুন, নিরাপদ থাকুন। দর্শক, আমরা আবার একটু পত্রিকায় নজর দেব। আমরা কালের কণ্ঠের শিরোনামগুলো দেখছিলাম। পরবর্তী যে শিরোনামটি আমি পড়ব, পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়েছেন মালিকরা। 4 উপদেষ্টার বৈঠক, মালিকদের আশা পোশাক শিল্পাঞ্চল শৃঙ্খলা ফিরবে। গতকালও আশুলিয়ায় বন্ধ ছিল 53টি কারখানা। কালোর কণ্ঠ দেখছিলাম। কালের কণ্ঠের পরে দৈনিক ইত্তেফাকে চলে যাব। 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনা প্রধান। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা প্রথম আলোতেও দেখছিলাম। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেয়া উচিত, সেনাপ্রধানের সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া। 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের যে অঙ্গীকারের কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেয়ার কারসাজিতে জড়িত সাকিব, 7 ব্যক্তিকে প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা। শেয়ার কারসাজির সরাসরি ক্রিকেটার সাকিব আল হাসানের জড়িত থাকার প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করেছেন তিনি। সাকিব আল হাসানের পাশাপাশি শেয়ার বাজারে এর আগে কারসাজির দায়ে অভিযুক্ত আলোচিত ব্যবসায়ী আবুল খায়ের ওরফে হিরু ও তার বাবা আবুল কালাম মাদবর, মোহাম্মদ জাহিদ কালাম, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইঝাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। দর্শক, সবশেষে আমরা চলে যাব বণিক বার্তায়। শেখ হাসিনার শাসনামল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাবি শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ বেশিরভাগ মন্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী কাঠামো তৈরি ও তা দৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখা রাজনীতিবিদ, আমলা ও বিচারকদেরও বড় একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তাদের কেউ কেউ এখানে শিক্ষকতাও করেছেন। এছাড়া ব্যবসায়ী আলিকারদেরও বড় অংশ এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। নীতি সুদ হার বাড়ল আরও 50 বেসিস পয়েন্ট। দেশের বিরাজমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও নীতি সুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে নীতি সুদ হার হবে 9.50%। দর্শক, এই ছিল বণিক বার্তার শিরোনামগুলো। আমরা দেখছিলাম আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে সময় হলো কেওয়াইসি লিমিটেড সকাল 24 ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। দর্শক, দুর্গাপুজো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, একেবারেই যেন দরজায় কড়া নাড়ছে। আমরা তারই প্রস্তুতি নিয়ে জানবো। আমরা চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুণ। হিরকগুণ, শুভ সকাল। আপনি আছেন পালপাড়াতে, যেখানে প্রতিমা বানানো হয়। সামনেই তো দুর্গাপুজো, তো আসলে প্রস্তুতি কেমন দেখছেন? জি, আসলে আপনাকেও শুভ সকাল। আগামী 9 অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে কিন্তু এখন সিরাজগঞ্জ জেলায় দুর্গাপূজার যেটি প্রস্তুতি সেটি কিন্তু চলছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে প্রতিমা তৈরির কারিগররা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছে। খড় এবং মাটির কাজ শেষে কিন্তু এখন যেটি রঙের কাজ কিন্তু চলছে। আমরা ঠিক আজকে রয়েছি ভদ্রঘাট পাল
পালপাড়ায় ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পালপাড়ায় যে প্রতিমাগুলো তৈরি করা হয়েছে সেই প্রতিমাগুলো কিন্তু এখন রঙের কাজ চলছে এবং এই পালপাড়ায় এবছর প্রায় 2 শতাধিক কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে এবং ঠিক এই পালপাড়ার মতো যে অন্যান্য মণ্ডপ এবং মন্দিরেও কিন্তু এই প্রতিমা তৈরি কাজ চলছে। এখন কিন্তু যেটি চলছে রঙের কাজ, এরপরে কিন্তু রং তুলির যেটি আচরের দেবী দুর্গাকে কিন্তু আসলে ফুটিয়ে তোলা হবে। এবছর সিরাজগঞ্জের পুরো জেলায় কিন্তু প্রায় 5 শতাধিক মন্দিরে কিন্তু এই শারদীয় দুর্গাপূজা হবে এমন কথা কিন্তু পূজা অর্জন পরিষদের নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদের একটু বলে রাখি যে সিরাজগঞ্জে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এই শারদীয় দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয়। এবছরও কিন্তু ঠিক অন্যান্য বছরের মতোই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা কিন্তু তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই পালপাড়াগুলোতে আমরা দেখেছি যে এখন যেটি পালপাড়া যে প্রতিমা তৈরি কারিগররা তারা কিন্তু দিন রাত পরিশ্রম করছে এবং এই প্রতিমাগুলো কিন্তু তারা এখন রঙের কাজ করছে এবং অন্য অন্য মন্দিরেও কিন্তু যে সাজসজ্জার কাজও কিন্তু আসলে পুরোদমে চলছে। সারিকা, হিরগুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঘুরে এলাম সিরাজগঞ্জ থেকে এবং জানছিলাম দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে। আমরা দেখছিলাম প্রতিমা তৈরির কারিগররা কিন্তু ভীষণ ব্যস্ত সময় পার করছে। দর্শক, আমরা একটু এবারে অন্য প্রসঙ্গে চলে যাব। চাঁদপুরে প্রথমবারের মতো হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক আবাদ। উদ্যোক্তা বলছেন অনুকূল আবহাওয়া ও পরিবেশ ফলনও মিলছে ভালো। এমন সুখবরে ভিড় জমাচ্ছেন অনেকে। বেকারত্বের দূরের স্বপ্ন দেখছেন তরুণ যুবকরা। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। ভিনদেশি এই ফল সহজেই নজর কাটছে পথচারীদের। চাঁদপুর মতলব সড়কে দেখা মিলছে এই বাগান। 20 শতক জমিতে জেলায় প্রথম আঙ্গুরের বাণিজ্যিক চাষ করেছেন এক যুবক। 6 মাস হয়েছে এই প্রজেক্টের বয়স। বাণিজ্যিক উদ্দেশ্যে আমি এটা করছি। আমি প্রথম দিকটাতে যখন চাষ করছি তখন প্রতিটা জাতের আমি একটা করে চাঁদ সংগ্রহ করে আমি চাষ শুরু করছি। 44টি জাতের কিছু গাছে ঝুলছে আঙ্গুর, কিছু গাছে আসতে শুরু করেছে ফুল। 6 মাসের পরিচর্যায় মিলেছে এই সাফল্য। তাই ভিড় বাড়ছে দর্শনার্থী ও উদ্যোক্তাদের। এভাবে চলতে থাকলে আমাদের দেশের আঙ্গুর ফলের দামটাও একটু কমে আসবে এবং পাশাপাশি যারা বেকার যুবক আছে তাদের মনেও উদ্যোক্তা হওয়ার আগ্রহটা বেড়ে যাবে। কিন্তু আঙ্গুরের ফলন খুব ভালো হচ্ছে, সামনে তারা ভালো দেখবো। ইনশাআল্লাহ আঙ্গুর ফল আমরা খেতে পারবো। ভবিষ্যতে যেন আরো ভালো হয়, আরো যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আমরা সেই লক্ষ্য রাখবো আর কি। চাঁদপুরের মাটি আঙ্গুর চাষের জন্য বেশ উপযোগী বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তাদের আশ্বাস, উদ্যোক্তারা চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাচ্ছে যে এই ধরনের উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে যাতে এই আঙ্গুর চাষটা চাঁদপুরে আরো বিস্তৃতি লাভ করে, সে ব্যাপারে আমরা তার সাথে একসাথে কাজ করব এবং তাকে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে প্রয়োজনীয় পরামর্শ সেই জায়গা থেকে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। দেশে সাধারণত অক্টোবর-নভেম্বরে আঙ্গুর গাছ ছাঁটাই করলে ফল আসে এপ্রিলে, আবার শীতের সময় মেলে ফলন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, দেখছিলাম চমৎকার একটি উদ্যোগের খবর। এবারে আমরা জানবো আরেকটি উদ্যোগ নিয়ে। উত্তপ্ত মরুভূমির প্রাণী দুম্বার লালন পালন হচ্ছে নাতিশীতোষ্ণ বাংলাদেশে। চুয়াডাঙ্গার গ্রিন সেন্টারে মধ্যপ্রাচ্যের আয়েশি ও আফ্রিকান রেড মশাই জাতের 26টি দুম্বা লালন পালন করছেন উদ্যোক্তারা। রেজাউল করিম লিটনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। খামারের দরজা খুলতেই দল বেঁধে ছুটে চলছে দুম্বার পাল। উদ্দেশ্য খাদ্য গ্রহণ। এই চিত্র চুয়াডাঙ্গার গো গ্রিন সেন্টারের, যেখানে লালন পালন করা হচ্ছে উত্তপ্ত মরুভূমির এই প্রাণী। উদ্যোক্তারা জানান 2018 সালে ভারত থেকে 6টি দুম্বা এনে পরীক্ষামূলক লালন পালন শুরু করেন তারা। এখন তাদের খামারে আছে মধ্যপ্রাচ্যের আয়েশি ও আফ্রিকান রেড মাসাই জাতের 26টি দুম্বা। কাঁঠাল পাতা, ছোলা, ভুসি এসবই এদের প্রিয় খাবার। পূর্ণবয়স্ক এক একটি দুম্বার ওজন হয় 80 কেজির উপর। এ পর্যন্ত প্রায় 28টি বাচ্চা আমরা এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমরা 2000 টাকা এক কেজি লাইভ ওয়েটে আমরা ওজনে বিক্রি করি। এ পর্যন্ত আমরা প্রায় 14 লাখ টাকা আমরা বিক্রি করেছি। ছাগলের মতোই খায়,
কাঁচা ঘাস খায়, দানাদার খাবার খায় এবং তার বিশ্রামের জন্যে ওই সৌদির মতোই আমরা আর কি বালি দিয়ে তৈরি করে দিয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে কিনে নিয়ে যাচ্ছেন এসব দুম্বা। আশা ভালো আয় হবে তাদের। আপাতত প্রাথমিক পর্যায়ে আমি 4টা দুম্বা নিলাম, তার মধ্যে 3টা হচ্ছে ছাগিয়া, একটা হচ্ছে পাঠা। কিছু দুম্বা নিয়ে হচ্ছে উত্তরবঙ্গকে একটু সাফল্যজনিত করতে, যেন আমরা এই দুম্বা চাষ করে যেন সামাজিক অবস্থান থেকে দূর করে এবং আপনার হচ্ছে কর্মজীবন যেন আমরা মানুষের সফলতা আনতে পারি। বাংলাদেশের আবহাওয়া দুম্বা পালনে বেশ উপযোগী বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। আশ্বাস সব ধরনের সহযোগিতার। ব্ল্যাক বেঙ্গল গোট বা অন্য ছাগলের সাথেও এটা বেশ সুস্বাদু এবং ভালো, এবং দামেও প্রায় দ্বিগুণ। এটার একটি সুবিধা হচ্ছে এখানে রোগ বালাই নেই বললেই চলে এবং অল্প জায়গাতে অল্প খাদ্যে এটা পালন করা যায়। আমরা আশা করব যারা উদ্যোক্তা আছেন বা যারা পালন করতে চান তারা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করবেন। বাণিজ্যিকভাবে দুম্বা পালন করা গেলে তা কেবল বেকারত্বই ঘোচাবে না, দেশের অর্থনীতিতে যোগ করবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক কিছুই জানছিলাম, কিন্তু জন্মদিনের শুভেচ্ছা তো জানানো হয়নি। দর্শক, আজ 25 সেপ্টেম্বর, আজকের এই দিনটি আপনাদের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি এবারে আমরা জানবো আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের বিখ্যাত কয়েকটি কাজ নিয়েও আমরা জেনে নেব। 1881 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চৈনিক সাহিত্যিক লু শুন। তিনি ছদ্মনাম চৌ সুরেন নামেই অধিক পরিচিত। তাকে ধরা হয় বিংশ শতাব্দীর অন্যতম প্রধান চৈনিক সাহিত্যিক হিসেবে এবং একই সাথে আধুনিক চৈনিক সাহিত্যের জনকরূপেও বিবেচনা করা হয়। তিনি ছিলেন একাধারে ছোট গল্পকার, সম্পাদক, অনুবাদক, সমালোচক, গদ্য লেখক এবং কবি। 1897 সালের এই দিনে জন্মগ্রহণ করেন 20 শতকের ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান লেখক উইলিয়াম ফকনার। 1949 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। 1955 সালে আ ফেবল উপন্যাসটির জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন। ফকনার মোট 19টি উপন্যাস ও বহু ছোট গল্প লেখেন। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবাল। 1970 ও 80-র দশকে দর্শকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। জাফর ইকবালের কণ্ঠে হয় যদি বদনাম হোক আরো গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম প্লেব্যাকেই ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেতা। তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। 1951 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান অভিনেতা ও লেখক মার্ক রিচার্ড হ্যামেল। তিনি স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজিতে লুক স্কাইওয়াকারের ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। 1980-এর দশকে তিনি বেশ কয়েকটি থিয়েটার প্রযোজনায়ও উপস্থিত ছিলেন। হ্যামেল অ্যানিমেশন এবং ভিডিও গেমের একজন প্রসিদ্ধ ভয়েস আর্টিস্ট। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মডেল ও অভিনেত্রী অপর্ণা ঘোষ। প্রাথমিকভাবে মডেলিংয়ে কর্মজীবনের শুরুতে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তিনি প্রায় 80-র অধিক টেলিভিশন খণ্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল মেঘমল্লার, সুতোপাড়ার ঠিকানা, দর্পণ বিসর্জন ও ভুবন মাঝি। দর্শক, চমৎকার সব তথ্য জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দেখা হবে নতুন দিনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।